মালয়েশিয়ায় ডক্টর ইউনুস আনোয়ার ইব্রাহিম বৈঠক ৫ সমঝোতা স্মারক সই। যৌথ সংবাদ সম্মেলনে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যয়। We restored the economy, we restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we'll be holding our election in coming February, middle of February, to elect a new government. চানখারপুলের শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার মামলায় পুলিশের ৮ কর্মকর্তার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৪ আসামিকে। রংপুরে গণপিটুনিতে ২ জন নিহতের ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি। কত কাউলাইছে কেউ ছাড়ে নাই, কেন থানায় দিলেন না? কত প্রকারের আইনের কত রকম বিচার আছে, কেন করলেন না? কেন ডাঙ্গে মারি ফেলাইলেন? আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মালয়েশিয়ার সাথে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ ৫টি সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক শেষে এই MOU সই হয়। পরে যৌথ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন, বাংলাদেশের তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দেয় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, অর্থনীতি সহ সব ক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি হবে জাতীয় নির্বাচন। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেয়া হয় লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার। এরপরই একান্ত বৈঠকে মিলিত হন দুই নেতা। পরে দুদেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ ৫টি খাতে সমঝোতা স্মারক সই হয়। এরপরেই যৌথ ব্রিফিংয়ে কথা বলেন দুই সরকার প্রধান। বাংলাদেশের অর্থনীতি ও আইন শৃঙ্খলা সহ সব বিষয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা জানান ডক্টর ইউনুস। We are very happy. We restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we'll be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to the normal running of the country. So there we need lots of support, and we are looking forward to Malaysia's support. Always we bank to them. এ সময় বাংলাদেশি তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ দেওয়ায় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান ডক্টর ইউনুস। সেই সাথে দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। To thank Malaysia for hosting us so much of our people, and we hope this door will remain open and continue to become wider so that we can host many other young people to come and work in Malaysia. ব্রিফিংয়ে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় ডক্টর ইউনুসের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। Commitment to our friends to ensure that Bangladesh is a great country with enormous potential and a great friend of Malaysia, can secure peace and promote progress and development for their people. বৈঠকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় জটিলতা নিরসনের পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে দেশটির সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। তাতে ইতিবাচক সায় দেন আনোয়ার ইব্রাহিম। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। রাজধানীর চানখারপুলের শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। গতকাল সাক্ষ্য দিয়েছেন শহীদ আনাসের বাবা। এ মামলায় হাজির করা হয়েছে শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ এবং ৩ কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুলকে। এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ অপর ৪ আসামি
এখনও পলাতক রয়েছেন। গত 14 জুলাই এই মামলায় 8 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এদিকে 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ 4 জনকে ও সাভারে ইয়ামিন হত্যা মামলায় নায়েক সোহেল, জাকির হোসেন ওরফে মামা জাকির সহ 5 আসামিকে আনা হয়েছে ট্রাইব্যুনালে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার সহকর্মী মাইনুল মারুফ আমার সঙ্গে যোগ দিয়েছেন। মাইনুল, শুনানি সম্পর্কে একটু বিস্তারিত তথ্য আপনার কাছ থেকে জানতে চাই। নতুন কি তথ্য পেলেন একটু জানাবেন আমাদের। আমরা দেখেছি যে গতকাল যে শহীদ আনাস তার মা কিন্তু চানখারপুলে যে 6 জন হত্যা মামলা সেই হত্যা মামলায় তার শহীদ আনাসের বাবা সাক্ষ্য দিয়েছিলেন। আজ কিন্তু শহীদ আনাসের মা সাক্ষ্য দেবেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তবে কিছুক্ষণ পর যখন শুরু হবে তখন হয়তো পুরোপুরি বিষয়টি আমরা জানতে পারবো, কারণ আগে থেকে যেহেতু সাক্ষীদের নিরাপত্তার বিষয়টি রয়েছে সে কারণে আগে থেকে জানানো হয় না কে সাক্ষ্য দেবেন, এবং আর কিছুক্ষণ পরই হয়তো 11:30টার দিকেই সাক্ষ্যগ্রহণ শুরু হবে। তখন কি সাক্ষ্য হলো বা পরবর্তীতে কে কি বললো সে বিষয়টি আমরা পরবর্তীতে যখন আবার যুক্ত হব তখন কিন্তু জানিয়ে দিতে পারবো। এর আগে আমরা দেখেছি গতকাল কিন্তু একদিকে সূচনা বক্তব্য হয়েছে এবং সূচনা বক্তব্যের পর কিন্তু সাক্ষ্যগ্রহণ হয়েছে, এবং সাক্ষ্যগ্রহণের সময় কিন্তু শহীদ আনাসের বাবা কিন্তু বিচার দাবি করেছিলেন এই ঘটনায় যারা যুক্ত সেই পুলিশ কর্মকর্তা, শেখ হাসিনা সহ সকলের, এবং সেখানে কিন্তু উঠে এসেছিল শহীদ আনাসের সে চিঠির কথাও, যেখানে সে তার মাকে বিদায় বেলায় যে একটি চিঠি লিখে এসেছিলেন, সেখানে বলে এসেছিলেন, মা আমি আর ঘরে থাকতে পারলাম না, যখন সবাই বেরিয়েছে আমিও সেই মুক্তির জন্য বেরিয়ে পড়েছি, এমন একটি চিঠি কিন্তু সে লিখে এসেছিল তার মাকে উদ্দেশ্য করে। সেই চিঠি যখন কথাটি উঠে আসে তখন আবেগঘন মুহূর্ত কিন্তু যেই এজলাসের সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে যে সাক্ষ্যগ্রহণ শেষে আজকের দিনটি আবার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য রাখা হয়, এবং এর আগে কিন্তু সূচনা বক্তব্য হয়। সেই সূচনা বক্তব্যে কিন্তু পুরো জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন। সেখানে 14 জুলাইয়ের একটি ঘটনাও তুলে ধরা হয়, যেখানে ঢাবি ভিসির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তৎকালীন ভিসি ছিলেন মাসুদ কামাল, তার সাথে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও, এবং তখন কিন্তু আমরা দেখেছি সেখানে কিন্তু নানা রকম নির্দেশনার কথা বা কঠোরভাবে নিয়ন্ত্রণের কথাও কিন্তু শেখ হাসিনা বলেছিলেন। এছাড়া পরবর্তীতে আজ কিন্তু আরও 2টি মামলা আসামিদেরও আনা হয়েছে এবং তাদের সেই সকল মামলার কিন্তু শুনানি রয়েছে। জি মারুফ, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। চোখের জলও শুকিয়ে গেছে রংপুরে গণপিটুনিতে মারা যাওয়া রূপলাল ও প্রদীপ দাসের পরিবারের। মামলায় কয়েকজনকে গ্রেফতার করা হলেও আতঙ্ক ছাড়ছে না তাদের। আর এই ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। হত্যাকারীদের সকলকে আইনের আওতায় এনে বিচারে দাবি করেছেন তারা। কত কাউলাইছে সারে নাই। রূপলালের মা লাছিয়া দাসের এই আহাজারির কোনো উত্তর নেই কারো কাছেই। ঘটনার সময়কার একটি ফুটেজেও দেখা যায় মৃত্যুর আগে উত্তেজিত জনতার কাছে কাতর মিনতি করছে রূপলাল ও প্রদীপ দাস। শনিবার রাত 9টায় তারাগঞ্জের সয়ার ইউনিয়নের বটতলিতে চোর সন্দেহে স্থানীয়দের কাছে আটক হন রূপলাল ও প্রদীপ। এরপর তাদের কাছে পাওয়া যায় চোলাই মদ ও অজ্ঞান করার ওষুধ। সেই চোলাই মদ পরীক্ষা করতে গিয়েই ঘটে আর এক বিপত্তি, অজ্ঞান হয়ে যায় কয়েকজন। এ ঘটনায় উত্তেজিত হয়ে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে তাদের গণপিটুনি দেয় ক্ষুব্ধ জনতা। এতে ঘটনাস্থলে রূপলাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় প্রদীপ। স্বজনদের অভিযোগ, প্রথমে পুলিশ আসলেও সংখ্যায় কম হওয়ায় উত্তেজিত জনতাকে থামাতে পারেনি তারা, যার পরিণতিতে এই নির্মম খুন। অপরাধীদের যথাযথ শাস্তির দাবি তাদের। আমার বাবা মাথায় চোখে মারামারি করছে, কেন থানায় দিলেন না? কত প্রকারের আইনের কত রকম বিচার আছে, কেন করলেন না? কেন ডাঙ্গে মারি ফেলাইলেন? তো ওইভাবে মশাটাক মারি ফেলাইলেন ওইভাবে। আরে 3-4 জন মিলে কিন্তু মারতেছে। পরে আবার যখন মানুষ বেশি হলো তখন জুতা দিয়ে মারা শুরু হলো। পরে পুলিশ ছিল, পুলিশ কিন্তু সারাই দিয়ে আবার চলে গেছে। রূপলালের স্ত্রী মালতী রানী অজ্ঞাতনামা 500 জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। পুলিশ বলছে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে। এরই মধ্যে গ্রেপ্তারও হয়েছে কয়েকজন। মামলার সূত্র ধরে অভিযান চালাই, আমরা চেষ্টা করতেছি তাদেরকে রিমান্ডে নিয়ে এসে বাকি সবকিছু উদ্ঘাটন করা এবং শনাক্ত করার চেষ্টা করছি।
এ ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ করে হত্যাকারীদের বিচার দাবি করেছেন তারা। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। প্রশাসনের নাকের ডগায় গত এক বছরে ভয়াবহ লুটপাটে মরুভূমিতে পরিণত হচ্ছে সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র। এ বিষয়ে খোঁজখবর রাখছেন আমার সহকর্মী মাহবুবুর রহমান রিপন, তার সঙ্গে একটু যুক্ত হতে চাই। রিপন, পর্যটন কেন্দ্রের সার্বিক পরিস্থিতি কেমন দেখলেন এবং লুটপাটের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা একটু জানাবেন আমাদের। ছোঁয়া, এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে সারি সারি বিছানো পাথর ছিল, যেটা সাদা পাথর, এবং সে কারণেই এখানকার নামটি সাদা পাথর ছিল। কিন্তু বর্তমান চিত্র আপনাকে দেখাতে চাই যে গত বছরের 5 আগস্টের পর থেকে এই আগস্ট পর্যন্ত এইখানে রাতে দিনে ভয়াবহ লুটপাট হয়েছে। এর আগেও আমরা বলার চেষ্টা করেছি, বারবার প্রতিবেদনে দেখিয়েছি যে লুটপাট হচ্ছে, কিন্তু প্রশাসন কেন জানি তাদের ভিতরে একটি স্থবিরতা ছিল। এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তারা তেমন একটা কার্যকর ভূমিকা নেননি। এবং আমি আপনাকে দেখাতে চাই যে এই যে জায়গাটি, এর পাশেই কিন্তু বিজিবির ক্যাম্প রয়েছে। এই বিজিবির ক্যাম্পের যারা আছেন তারা কিন্তু নিয়মিত এইখানে টহল দেন। এইখানে যখন লুটপাটটা চলে তখনও কিন্তু তাদের টহল থাকার কথা, কিন্তু তারা সেটা ঠেকাতে পারেনি। কেন পারেননি সেই উত্তর আসলে আমাদের কাছে নেই। আরেকটি বিষয় বলে রাখি যে এখানে ঠিক কি পরিমাণ পাথর এখান থেকে লুটপাট হয়েছে সেই তথ্যও কিন্তু প্রশাসনের কাছে নেই। বিশেষ করে উপজেলা প্রশাসন নানা ব্যর্থতার কারণে উপজেলা প্রশাসন আসলে চাইলেই এই লুটপাটটি বন্ধ করতে পারতো, যেটা আমরা গত 1 বছরেও দেখিনি কোনোভাবে। মানে চেষ্টা যে 2-1টি অভিযান হয়েছে, অভিযানের 2-1 ঘন্টা পরে আবারও সেই লুটপাট শুরু হয়েছে, এবং সেটা গত কয়েকদিন ধরে ভয়াবহ আকার ধারণ করার পরেই কিন্তু এই সাদা পাথরের একদম বেশিরভাগ জায়গা থেকে পাথরগুলো, উপরের পাথর তো নিয়েছেই, এবং এই পর্যটন স্পটটার ভিতরে গর্ত করে করে সেখান থেকে পাথর নিয়ে গেছে। আজ কিন্তু সেই পরিস্থিতি নেই, কারণ প্রশাসন তৎপর হয়েছে। এর অর্থ হলো প্রশাসন চাইলেই এই লুটপাট বন্ধ করতে পারত। মূলত কারা এর পেছনে দায়ী? একে তো হচ্ছে এখানকার যারা ব্যবসায়ী রয়েছে, এখানে যারা পাথর নেয়, এই যে পরিমাণ পাথর তারা অন্য সময়ে 8,000 টাকায় কিনতে পারতো, সেটা এখন এই লুটপাটের কারণে তারা কিন্তু অনেক কম দামে কিনতে পারছে। এবং এই পাথর, অভিযোগ রয়েছে যে এই পাথর ব্যবসায়ী যারা রয়েছে, যারা মূলত এই পাথরগুলো এই শ্রমিকদের কাছ থেকে কিনেছে, তারাই এই সব শ্রমিককে বিভিন্ন উপজেলা, বিভিন্ন জেলা থেকে ডেকে নিয়ে এসে তাদেরকে দিয়ে এই পাথর চুরি করিয়ে তারা এই পাথরগুলো কিনতো। এখন বিষয় হলো যে প্রশাসন যে ব্যবস্থাটা নিয়েছে, গত 1 বছর আমরা যেটা দেখেছি যে প্রশাসন এই পাথর পরিবহনে মাঝে মধ্যে বাধা দিয়েছে, এবং যেই পাথর যে সকল ক্রাশিং জোনে ভাঙা হতো সেখানে তারা ক্রাশিং জোনের যাতে এই পাথর ভাঙতে না পারে সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে। এই হলো প্রশাসনের অবস্থা, এবং যেখান থেকে লুট হচ্ছে সেখানে কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। ছোঁয়া। রিপন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। মাইলস্টোন ট্র্যাজেডির সুষ্ঠু তদন্ত, বিচার সহ 8 দফা দাবিতে স্কুল সংলগ্ন মেট্রো স্টেশন ডিপোর সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহত শিক্ষার্থীদের অভিভাবকরা। দাবিগুলো হলো সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ, নিহতদের 5 কোটি ও আহতদের 1 কোটি টাকা ক্ষতিপূরণ, স্কুল শাখার প্রধান শিক্ষিকাকে 72 ঘন্টার মধ্যে অপসারণ সহ মোট 8টি দাবি। অভিভাবকরা বলেন, ট্র্যাজেডির প্রায় 3 সপ্তাহ পেরিয়ে গেলেও ঘটনার তদন্ত ও বিচারের বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। নিহত শিশুদের পরিবারের সাথে সরকারের তরফ থেকে এখনো কোনো ধরনের যোগাযোগ করা হয়নি বলেও অভিযোগ করেন তারা। আজকে এখানে আমরা আসছি, শিক্ষকরা যদি বলতো যে আমরা আপনাদের পাশে আছি, তাহলে তারা আমাদের পাশে আজকে দাঁড়াচ্ছে না কেন? আজকে কেন স্টুডেন্ট আসছে না? আরিয়ান নামের একটা বাচ্চা, সেই বাচ্চাটারে পায়ের নিচে ফেলায়া রিকশায় করে নিয়ে গেছে। কেন? এটা কি স্যারের দায়িত্ব ছিল না? সরকারের প্রশিক্ষণ দেওয়া যুদ্ধ বিমান স্কুলের উপরে এসে পড়ছে, এখানে সরকারের রাষ্ট্রের দায় আছে। আর্থিক কেলেঙ্কারি ও গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার লিখিত ব্যাখ্যাও 48 ঘন্টার মধ্যে দেওয়ার জন্য বলা হয়েছে দল থেকে।
এর আগে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলন থামিয়ে দিতে ৫ লাখ টাকা চাঁদা আদায়ের কল রেকর্ডিংয়ের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিযোগ, যেখানে বন্দরে আন্দোলন দমাতে ৫ লাখ টাকা নেয়ার পর আরও ৫ লাখ নিতে বলছিলেন নিজাম। তবে অভিযুক্ত নিজামের দাবি, এটি মে মাসের ঘটনা। রিফাত নামে একজনকে মারধর ও আটকে রেখে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের চট্টগ্রাম মহানগরের সভাপতি প্রার্থী রিজাউর ও তার অনুসারীরা একটি জোরপূর্বক রেকর্ডিং করে। নিজামের বিরুদ্ধে আগেও ২ কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পুলিশে তুলে দেওয়ার অভিযোগ রয়েছে। সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জানান, অভিযানে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র, হেলমেট, চাপাতি সহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করেন। সোমবার সকালে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল ও পিচ্চির রাজার মধ্যে আধিপত্য বিস্তারকে ঘিরে চলা সব দুপক্ষের সংঘর্ষে শালম নামে একজন নিহত হয়। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প রাত ৮টা থেকে প্রায় ২ ঘন্টা অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় অন্যতম মাদক কারবারি নাসিম সহ ১৪ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জানান, মাদক, হেলমেট ও লাইফ জ্যাকেট সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আজকে সারাদিনের বিভিন্ন মিডিয়া কভারেজ দেখে আমরা প্রায় ১৩ থেকে ১৪ জনকে আজকের এবং গতকালকের ঘটনায় শনাক্ত করতে সক্ষম হই এবং ফাইনালি আমরা ওই ১৪ জনকে গ্রেপ্তার দেখাচ্ছি এবং বাকি যারা আছে তাদেরকে আমরা নির্দোষ হিসাবে পাই, বাকিদেরকে আমরা ছেড়ে দেই। সোমবার সকালে শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল ও পিচ্চি রাজার মধ্যে আধিপত্য বিস্তার ঘিরে চলে উত্তেজনা। এক নারী সহ আহত হন কয়েকজন। প্রাণ যায় শাহলম নামের এক ব্যক্তির। দুই পক্ষ মাদক বিক্রি নিয়েই লাগে, ওরা চায় না যে ওরা মাদক বিক্রি করুক। ক্যাম্পের ভিতরে মাদক ব্যবসায়ীরা আছে, তাদের জন্য নিজে মাল বেচা কেনার কোনো তারা মারামারি করতেছে। এখানে তো আমাদের কোনো কিছু না, আমরা এখানে ব্যবসা করে খাচ্ছি, আমাদের দোকানপাট বন্ধ হয়েছে। ককটেল মারছে নাকি আগুন জ্বলিয়ে উঠছে, উনি আর কি পুড়িয়ে বাজার টাজার ছিটিয়ে গেছে। পুলিশ জানায়, সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানে এই ক্যাম্প থেকে ২.৫ কোটি টাকা উদ্ধার করা হয়। আটক করা হয় বেশ কয়েকজনকে। এরপরেই দুপক্ষের আধিপত্য বিস্তার ঘিরে চলে সংঘর্ষ। তাদের মধ্যে এখন এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে যে এক পক্ষ হয় তার এক পক্ষকে ফাঁসানোর জন্য পুলিশকে সহযোগিতা করতেছে, প্রশাসনকে সহযোগিতা করতেছে। ২-৩টা গ্রুপ নিজেরা এক হয়ে গেছে যে এইভাবে যদি চলতে থাকি তাহলে তো এক সময় দেখা যাবে যে এই জেনেভা ক্যাম্পে এই মাদক ব্যবসায়ীদের অস্তিত্বই হয়তো রাখবে না পুলিশ। তো এই কারণে নিজেরা এক হয়ে ওই যে নিজেদের শক্তির একটা মহড়া দিছে। জেনেভা ক্যাম্পের বিশাল মাদক সিন্ডিকেট ভাঙতে প্রয়োজনীয় জনবলের অভাবের কথাও জানান এই পুলিশ কর্মকর্তা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর হামলায় ৩ জন প্রাণ হারিয়েছেন। সোমবার অঙ্গরাজ্যটির অস্টিনে অবস্থিত একটি ডিপার্টমেন্টাল স্টোরের পার্কিং লটে গোলাগুলির ঘটনা হয়। ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও পরে অভিযান চালিয়ে আটক করা হয় অস্ত্রধারীকে। পুলিশ জানিয়েছে, এলোপাতাড়ি গুলি চালানোর পর পার্কিং লট থেকে একটি গাড়ি ছিনতাই করে পালাতে সক্ষম হন আততায়ী। সেটি দুর্ঘটনায় পতিত হলে আরেকটি গাড়ি চুরি করেন ৩২ বছর বয়সী ওই ব্যক্তি। অস্টিনের দক্ষিণাঞ্চল থেকে আটক হওয়ার পর বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন। এখনও জানা যায়নি হামলার কারণ। চলতি বছরে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলাজনিত কারণে ৯,০০০-এর বেশি মৃত্যু হয়েছে, যার মধ্যে ২৫০টির বেশি ম্যাস শুটিংয়ের ঘটনা। পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচ লিবারেশন আর্মি BLA-কে সন্ত্রাসী তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র। সোমবার সিদ্ধান্তটির বিষয়ে জানায় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এর আগে ২০১৯ সালে BLA-র আরেক শাখা মসজিদ ব্রিগেডকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে ওয়াশিংটন। সম্প্রতি পাকিস্তানে একটি যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক করে আবারও আলোচনায় আসে বালুচ লিবারেশন আর্মি। বৈষম্য আর শোষণের অভিযোগে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে ১ দশকেরও বেশি সময় ধরে সশস্ত্র সংগ্রাম করে আসছে BLA। ২০০৬ সালে পাকিস্তানে নিষিদ্ধ করা হয় সংগঠনটিকে।